গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ ১২ পর্ব। কলিকাতার কর্মকঠোর কোলাহলমুখর বাস্তব জগতে প্রত্যাবর্তন করিয়া গত কয়েকদিনের জীবনকে নিতান্ত স্বপ্ন বলিয়া মনে হইল অপুর। এ কথা কি সত্য? গত শুক্রবার বৈশাখী পূর্ণিমার শেষ রাত্রে সে অনেক দূরের নদী তীরবর্তী এক অজানা গ্রামের অজানা গৃহস্থ বাটির রূপসী মেয়েকে বলিয়াছিল, আমি এবছর যদি আর না আসি অপর্ণা। প্রথমবার মেয়েটি একটু হাসিয়া মুখ নিচু করিয়াছিল, কথা বলে নাই। অপু আবার বলিয়াছিল, চুপ করে থাকলে হবে না, তুমি যদি বলো আসব, নইলে আসব না। সত্যি অপর্ণা, বলো কি বলবে। মেয়েটি লজ্জা রক্ত মুখে বলিয়াছিল, বারে আমি কে? মা রয়েছেন, বাবা রয়েছেন, ওদের আপনি ভারী। বেশ, আসব না তবে, তোমার নিজের ইচ্ছে না থাকে। আমি কি সে কথা বলেছি? তাহলে আপনার ইচ্ছে যদি হয় আসতে আসবেন, না হয় আসবেন না, আমার কথায় কি হবে? ও কথা ইহার বেশি আর অগ্রসর হয় নাই। অন্য সময় এক্ষেত্রে হয়তো অপুর অত্যন্ত অভিমান হইত, কিন্তু এক্ষেত্রে কৌতূহলটাই তাহার মনের অন্য সব প্রবৃত্তিকে ছাপাইয়া উঠিয়াছে। ভালোবাসার চোখে মেয়েটিকে সে এখনো দেখিতে পারে নাই। যেখানে ভালোবাসা নাই সেখানে অভিমানও নাই। সেদিন বৈকালে গোলদিঘির মোড়ে একজন ফেরিওয়ালা চাঁপা ফুল বেচিতেছিল। সে আগ্রহের সহিত গিয়া ফুল কিনিল। ফুলটা আঘ্রাণের সঙ্গে সঙ্গে কিন্তু মনের মধ্যে একটা বেদনা সে সুস্পষ্ট অনুভব করিল। একটা কিছু পাইয়া হারাইবার বেদনা, একটা শূন্যতা, একটা খালি খালি ভাব। মেয়েটির মাথায় চুলের সে গন্ধটাও যেন আবার পাওয়া যায়। অন্যমনস্কভাবে গোলদিঘির এক কোণে ঘাসের উপর অনেকক্ষণ একা বসিয়া বসিয়া সেদিনের সেই রাতটি আবার সে মনে আনিবার চেষ্টা করিল। মেয়েটির মুখখানি কিরকম যেন, ভারী সুন্দর মুখ, কিন্তু এই কয়দিনের মধ্যেই সব যেন মুছিয়া অস্পষ্ট হইয়া গিয়াছে। মেয়েটির মুখ মনে আনিবার ও ধরিয়া রাখিবার যত বেশি চেষ্টা করিতেছে সে, ততই সে মুখ দ্রুত অস্পষ্ট হইয়া যাইতেছে। শুধু নতপল্লব কৃষ্ণতার চোখ দুটির ভঙ্গি অল্প অল্প মনে আসে। আর মনে আসে সম্পূর্ণ নতুন ধরনের সেই স্নিগ্ধ হাসিটুকু। প্রথমে ললাটে লজ্জা ঘনাইয়া আসে, ললাট হইতে নামে ডাগর দুটি চোখে, পরে কপলে। তারপরই যেন সারা মুখখানি অল্পক্ষণের জন্য অন্ধকার হইয়া আসে। ভারী সুন্দর দেখায় সে সময়। তারপরই আসে সেই অপূর্ব সুন্দর হাসিটি। ওরকম হাসি আর কারো মুখে অপু কখনো দেখে নাই। কিন্তু মুখের সব আদলটা তো মনে আসে না। সেটা মনে আনিবার জন্যে সে ঘাসের উপর শুইয়া অনেকক্ষণ ভাবিল, অনেকক্ষণ প্রাণপণে চেষ্টা করিয়া দেখিল, না, কিছুতেই মনে আসে না। কিংবা হয়তো আসে অতি অল্পক্ষণের জন্যে, আবার তখনই অস্পষ্ট হইয়া যায়। অপর্ণা কেমন নামটি? জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি প্রণব কলিকাতায় আসিল। বিবাহের পর এই প্রথম তাহার সঙ্গে দেখা। সে আসিয়া গল্প করিল, অপর্ণার মা বলিয়াছেন, তাহার কোন পুণ্যে এরকম তরুণ দেবতার মতো রূপবান জামাই পাইয়াছেন জানেন না। তাহার কেহ কোথাও নাই শুনিয়া চোখে জল রাখিতে পারেন নাই। অপু খুশি হইল, হাসিয়া বলিল, তবু তো একটা ভালো জামা গায়ে দিতে পারলাম না। সাদা পাঞ্জাবি গায়ে বিয়ে হলো, দূর। না খেয়ে দিয়ে একটা সিল্কের জামা করালুম, সেটা গেল ছিঁড়ে ছুটে। তখন তুমি এলে তোমার মামা বাড়িতে নিয়ে যেতে, তার আগে আসতে পারলে না। আচ্ছা, সিল্কের জামাটাতে আমায় কেমন দেখাতো? ও, সাক্ষাৎ অ্যাপোলো বেলভেডিয়ার। ঢের ঢের হামবাক দেখেছি, কিন্তু তোর জুড়ি খুঁজে পাওয়া ভার, বুঝলি না। কিন্তু একটা কথা, অপর্ণার মা কি বলেন তাহা জানিতে অপুর তত কৌতূহল নাই। অপর্ণা কি বলিয়াছে? অপর্ণা
অপর্ণা কিছু বলে নাই? হয়তো কেনারাম মুখুজ্জের ছেলের সঙ্গে বিবাহ না হওয়াতে মনে মনে দুঃখিত হইয়াছে না? প্রণবের মামা এই বিবাহে তত সন্তুষ্ট হন নাই। স্ত্রীর ওপরে মনে মনে চটিয়াছেন এবং তাহার মনের ধারণা প্রণবী তাহার মামিমার সঙ্গে ষড়যন্ত্র করিয়া নিজের বন্ধুর সঙ্গে বোনের বিবাহ দেওয়াইয়াছে। নাম নাই, বংশ নাই, চালচুলা নাই, চেহারা লইয়া কি মানুষ ধুইয়া খাইবে? কিন্তু এসব কথা প্রণব অপুকে কিছু বলিল না। একটা কথা শুনিয়া সে দুঃখিত হইল। কেনারাম মুখুজ্জের ছেলেটি নিজে দেখিয়া মেয়ে পছন্দ করিয়াছিল। অপর্ণাকে বিবাহ করার অত্যন্ত আগ্রহ ছিল তাহার। কিন্তু হঠাৎ বিবাহ সভায় আসিয়া কি যেন গোলমাল হইয়া গেল। সারা রাত্রি কোথা দিয়া কাটিল। সকালবেলা যখন একটু হুঁশ হইল তখন সে দাদাকে জিজ্ঞাসা করিয়াছিল, দাদা, আমার বিয়ে হল না? এখন অবশ্য তাহার ঘোর কাটে নাই। বাড়ি ফিরিবার পথেও তাহার মুখে ওই কথা। এখন নাকি সে বদ্ধ উন্মাদ। ঘরে তালা দিয়া রাখা হইয়াছে। অপু বলিল, হাসিস কেন? হাসবার কি আছে? পাগল তো নিজের ইচ্ছে হয়নি। সে বেচারির আর দোষ কি? ও নিয়ে হাসি ভালো লাগে না। রাত্রে বিছানায় শুইয়া ঘুম হয় না। কেবলই অপর্ণার কথা মনে আসে। প্রণবে কি করিয়া দিল তাহাকে? সে যে বেশ ছিল। এ কোন সোনার শিকল তাহার মুক্ত বন্ধনহীন হাতে পায়ে অদৃশ্য নাগপাশের মতো দিন দিন জড়াইয়া পড়িতেছে। লাইব্রেরিতে বসিয়া কেবল আজকাল বাংলা উপন্যাস পড়ে। দেখিল তাহার মতো বিবাহ নভেলে অনেক ঘটিয়াছে, অভাব নাই। পূজার সময় শ্বশুরবাড়ি যাওয়া ঘটিল না। একে তো অর্থাভাবে সে নিজের ভালো জামাকাপড় কিনিতে পারিল না। শ্বশুরবাড়ি হইতে পূজার তত্ত্বে যাহা পাওয়া গেল তাহা পড়িয়া সেখানে যাইতে তাহার ভারী বাধো বাধো ঠেকিল। তাহা ছাড়া অপর্ণার মা চিঠির উপর চিঠি দিলে কি হইবে? তাহার বাবার দিক হইতে জামাইকে পূজার সময় লইয়া যাইবার বিশেষ কোনো আগ্রহ দেখা গেল না। বরং তাহার নিকট হইতে উপদেশপূর্ণ পত্র পাওয়া গেল যে একটা ভালো চাকুরি বাকুরি যেন সে শীঘ্র দেখিয়া লয়। এখন অল্প বয়স, এই তো অর্থ উপার্জনের সময়। এখন আলস্য ও ব্যসনে কাটাইলে, এমনই ধরনের নানা কথা। এখানে বলা আবশ্যক, এ বিবাহে তিনি অপুকে একেবারেই ফাঁকি দিয়েছিলেন। কেনারাম মুখুজ্জের ছেলেকে যাহা দিবার কথা ছিল তাহার সিকিও এই জামাইকে দেন নাই। ছুটি পাওয়া গেল পুনরায় বৈশাখ মাসে। পূর্বদিন রাত্রে তাহার কিছুতেই ঘুম আসে না। কিরকম চুল ছাঁটা হইয়াছে আয়নায় 10 বার দেখিল। ওই সাদা পাঞ্জাবিতে তাহাকে ভালো মানায় না এই তসরের কোটটাতে? অপর্ণার মা তাহাকে পাইয়া যেন চাঁদ হাতে পাইলেন। সেদিনটা খুব বৃষ্টি। অপু নৌকা হইতে নামিয়া বাড়ির বাহিরের উঠানে পা দিতেই কে পূজার দালানে বসিয়াছিল ছুটিয়া গিয়া বাড়ির মধ্যে খবর দিল। এক মুহূর্তে বাড়ির ওপরের নিচের সব জানলা খুলিয়া গেল। বাড়িতে ঝি বউয়ের সংখ্যা নাই। সকলে জানলা হইতে মুখ বাড়াইয়া দেখিতে লাগিলেন। মুষলধারায় বৃষ্টিপাত অগ্রাহ্য করিয়া অপর্ণার মা উঠানে তাহাকে আগ বাড়াইয়া লইতে ছুটিয়া আসিলেন। সারা বাড়িতে একটা আনন্দের সাড়া পড়িয়া গেল। ফুলশয্যার সেই ঘরে সেই পালঙ্কেই রাত্রে শুইয়া সে অপর্ণার প্রতীক্ষায় রহিল। 1 বৎসরে অপর্ণার একই পরিবর্তন। তখন ছিল বালিকা, এখন ইহাকে দেখিলে যেন আর চেনা যায় না। লীলার মতো চোখ ঝলসানো সৌন্দর্য ইহার নাই বটে, কিন্তু অপর্ণার যাহা আছে তাহা উহাদের কাহারও নাই। অপুর মনে হইল 2-1খানা প্রাচীন পটে আঁকা তরুণ দেবী মূর্তির কি দশমহাবিদ্যার ষোড়শী মূর্তির মুখে এই ধরনের অনুপম মহিমাময় স্নিগ্ধ সৌন্দর্য সে দেখিয়াছে। একটু সেকেলে, একটু প্রাচীন ধরনের সৌন্দর্য, সুতরাং দুষ্প্রাপ্য। যেন মনে হয় এ খাঁটি বাংলার জিনিস। দূর পল্লী প্রান্তরের নদীতীরের সকল শ্যামলতা, সকল সরসতা, পথিপ্রান্তে বনফুলের সকল সরলতা ছানিয়া এই মুখ গড়া। শতাব্দীর পর শতাব্দী ধরিয়া বাংলার পল্লীর চ্যুত বকুল বীথির ছায়ায় ছায়ায় কত অপরাহ্নে নদীঘাটের যাওয়া আসার পথে এই উজ্জ্বল শ্যামবর্ণা রূপসী তরুণী বধূদের লক্ষ্মীর মতো আলতারাঙা পদচিহ্ন
কতবার পড়িয়াছে, মুছিয়াছে, আবার পড়িয়াছে। ইহাদেরই স্নেহ প্রেমের দুঃখ সুখের কাহিনী বেহুলা লক্ষিন্দরের গানে, ফুল্লরার বারোমাস্যায়, সুবচনীর ব্রত কথায়, বাংলার বৈষ্ণব কবিদের রাধিকার রূপ বর্ণনায়, পাড়াগাঁয়ের ছড়ায়, উপকথায়, সুয়োরানী ও দুয়োরানীর গল্পে। অপু বলিল, তোমার সঙ্গে কিন্তু আড়ি, সারা বছর একখানা চিঠি দিলে না কেন? অপর্ণা সলজ্জ মৃদু একটু হাসিয়া চুপ করিয়া রহিল। তারপর একবার ডাগর চোখ দুটি তুলিয়া স্বামীর দিকে চাহিয়া চাহিয়া দেখিল, খুব মৃদুস্বরে মুখে হাসি টিপিয়া বলিল, আর আমার বুঝি রাগ হতে নেই? অপু দেখিল এতদিন সে কলিকাতায় জারুল কাঠের তক্তপোষে শুইয়া অপর্ণার যে মুখ ভাবিত, আসল মুখ একেবারেই তাহা নয়। ঠিক এই অনুপম মুখই সে দেখিয়াছিল বটে ফুলশয্যার রাতে। এমন ভুলও হয়? পুজোর সময় আসিনি তাই তুমি ভাবতে কি না? ওসব মুখের কথা, ছাই ভাবতে। না গো না, মা বললেন তুমি আসবে ষষ্ঠীর দিন। ষষ্ঠী গেল, পুজো গেল, তখনও মা বললেন তুমি একাদশীর পরে আসবে। আমি... অপর্ণা হঠাৎ থামিয়া গেল, অল্প একটু চাহিয়া চোখ নিচু করিল। অপু আগ্রহের সুরে বলিল, তুমি কি বললে না? আমি জানি নে, বলবো না। আমি জানি আমার সঙ্গে বিয়ে হওয়াতে তুমি মনে মনে... অপর্ণা স্নেহপূর্ণ তিরস্কারের সুরে ঘাড় বাঁকাইয়া বলিল, আবার ওই কথা? ওসব কথা বলতে আছে? ছি, বলো না। তা কই, তুমি খুশি হয়েছ এ কথা তো তোমার মুখে শুনিনি অপর্ণা। অপর্ণা হাসি মুখে বলিল, তারপর কতদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছে গো শুনি? সেই 8 বছর বসে আর এই বসে। আচ্ছা বেশ, এখন তো দেখা হলো, এখন আমার কথার উত্তর দাও। অপর্ণা কি একটা হঠাৎ মনে পড়িবার ভঙ্গিতে তাহার দিকে চাহিয়া আগ্রহের সুরে বলিল, তুমি নাকি যুদ্ধে যাচ্ছিলে, পুলুদা বলছিল, সত্যি? যাইনি, এবার ভাবছি যাব, এখান থেকে গিয়েই যাব। অপর্ণা ফিক করিয়া হাসিয়া বলিল, আচ্ছা থাক গো, আর রাগ করতে হবে না। আচ্ছা তোমার কথার কি উত্তর দেব বলো তো? ওসব আমি মুখে বলতে পারবো না। আচ্ছা, যুদ্ধ কাদের মধ্যে বেঁধেছে জানো? ইংরেজদের সঙ্গে আর জার্মানির সঙ্গে। আমাদের বাড়িতে বাংলা কাগজ আসে, আমি পড়ি। অপর্ণার রূপার ডিবেতে পান আনিয়াছিল, খুলিয়া বলিল, পান খাবে না? বাহিরে এক পশলা বৃষ্টি হইয়া গেল। এতটুকু গরম নাই, ঠান্ডা রাত্রির ভিজা মাটির সুগন্ধে ঝিরঝিরে দক্ষিণ হাওয়া ভরপুর। একটু পরেই সুন্দর জ্যোৎস্না উঠিল। অপু বলিল, আচ্ছা অপর্ণা, চাঁপা ফুল পাওয়া যায় তো কাউকে কাল বলো না, বিছানায় রেখে দেবে। আছে চাঁপা গাছ কোথাও? আমাদের বাগানেই আছে। আমি এ কথা কাউকে বলতে পারবো না কিন্তু। তুমি বলো কাল সকালে ওই নৃপেনকে কি অনাদিকে, কি আমার ছোট বোনকে বলো। আচ্ছা, কেন বলো তো চাঁপা ফুলের কথা তুললাম? অপর্ণা সলজ্জ হাসিল। অপুর বুঝিতে দেরি হইল না যে অপর্ণা তাহার মনের কথা ঠিক ধরিয়াছে। তাহার হাসিবার ভঙ্গিতে অপু একথা বুঝিল। বেশ বুদ্ধিমতী তো অপর্ণা। সে বলিল, হ্যাঁ, একটা কথা অপর্ণা, তোমাকে একবার কিন্তু নিয়ে যাব দেশে, যাবে তো? অপর্ণা বলিল, মাকে বলো, আমার কথাই তো হবে না। তুমি রাজি কিনা বলো আগে, সেখানে কিন্তু কষ্ট হবে। অপু ভাবিল সত্য কথাটা খুলিয়া বলে, কিন্তু সেই পুরাতন গর্ব ও বাহাদুরির ঝোঁক বলিল, অবশ্য একদিন আমাদেরও সবই ছিল, যেখানে থাকতুম, আমাদের পৈতৃক দেশ। এখন তো মস্ত দোতলা বাড়ি, মানে সবই, তবে শরিকানি মামলা আর ম্যালেরিয়ায়, বুঝলে না। এখন যেখানে থাকি সেখানে 2খানা চালাঘর, তাও মা মারা যাওয়ার পর আর সেখানে যায়নি। তোমাদের মতো ঝি চাকর নেই, নিজের হাতে সব করতে হবে, তা আগে থেকে বলে রাখছি। তুমি হলে জমিদারের মেয়ে। অপর্ণা কৌতুকের সুরে বলিল,
আছি তো জমিদারের মেয়ে, হিংসে হচ্ছে বুঝি? একটু থামিয়া শান্ত সুরে বলিল, কেন 100বার ও কথা বলো? তুমি কাল মা বাবাকে বলে রাজি করাও, আমি তোমার সঙ্গে যেখানে নিয়ে যাবে যাব, গাছতলাতেও যাব। আমি তোমার সব কথা জানি। পুলুদা মায়ের কাছে বলছিল, আমি সব শুনেছি। যেখানে নিয়ে যাবে নিয়ে চলো, তোমার ইচ্ছে, আমার তাতে মতামত কি? রাত্রে দুজনের কেহ ঘুমাইল না। বধূকে লইয়া সে রওনা হইল। শ্বশুর প্রথমটায় আপত্তি তুলিয়াছিলেন। নিয়ে তো যেতে চাইছ বাবাজি, কিন্তু এখন নিয়ে গিয়ে তুলবে কোথায়? চাকরি বাকরি ভালো করো, ঘরদোর ওঠাও, নিয়ে যাবার এত তাড়াতাড়িটা কি? সিঁড়ির ঘরে অপর্ণার মা স্বামীকে বলিলেন, হ্যাঁ গা, তোমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে দিন দিন নাকি? জামাইকে ওসব কথা বলেছ? আজকালকার ছেলে মেয়েদের ধরন আলাদা, তুমি জানো না। ছেলে মানুষ জামাই, টাকা কুড়ি চাকরি বাকরি ভগবান যখন দেবেন তখন হবে। আজকালের মেয়েরা ওসব বোঝে না। বিশেষ করে তোমার মেয়ে সে ধরনেরই নয়। ওর মন আমি খুব ভালো বুঝি। দাওগে পাঠিয়ে ওকে জামাইয়ের সঙ্গে, ওদের সুখ নিয়েই সুখ। উৎসাহে অপুর রাত্রে ঘুম হয় না এমন অবস্থা। কাল সারাদিন অপর্ণাকে লইয়া রেল স্টিমারে কাটানো, শুধু সে, আর কেউ না। রাত্রে অস্পষ্ট আলোকে অপর্ণাকে ভালো করিয়া দেখিবারই সুযোগ হয় না। দিনে দেখা হওয়া এই বাড়িতে অসম্ভব। কিন্তু কাল সকালটি হইতে তাহারা দুজনে মাঝে আর কোনো বাধা থাকিবে না। কিন্তু স্টিমারে অপর্ণা রহিল মেয়েদের জায়গায়। 3 ঘণ্টা কাল সেইভাবে কাটিল। তারপরেই রেল। এইখানেই অপু সর্বপ্রথম গৃহস্থালী পাতিল স্ত্রীর সঙ্গে। ট্রেনের তখনও অনেক দেরি। যাত্রীদের রান্না খাওয়ার জন্যে স্টেশন হইতে একটু দূরে ভৈরবের ধারে ছোট ছোট খড়ের ঘর অনেকগুলি। তারই একটা 4 আনায় ভাড়া পাওয়া গেল। অপু দোকানের খাবার আনিতে যাইতেছে দেখিয়া বধূ বলিল, তা কেন, এই তো এখানে উনুন আছে, যাত্রীরা সব রেঁধে খায়। এখনো তো 3-4 ঘণ্টা দেরি গাড়ির, আমি রাঁধব। অপু ভারী খুশি, সে ভারী মজা হইবে। এই কথাটা এতক্ষণ তাহার যে কেন মনে আসে নাই। মহা উৎসাহে বাজার হইতে জিনিসপত্র কিনিয়া আনিল। ঘরে ঢুকিয়া দেখে ইতিমধ্যেই কখন বধূ স্নান সারিয়া ভিজা চুলটি পিঠের উপর ফেলিয়া, কপালে সিঁদুরের টিপ দিয়া, লাল জরিপাড় মটকার শাড়ি পরিয়া ব্যস্ত সমস্ত অবস্থায় এটা ওটা ঠিক করিতেছে। হাসি মুখে বলিল, বাড়িওয়ালি জিজ্ঞেস করছে, উনি তোমার ভাই বুঝি? আমি হেসে ফেলতেই বুঝতে পেরেছে, বলেছে, জামাই, তাই তো বলি। আরও কি বলিতে গিয়া অপর্ণা লজ্জায় কথা শেষ করিতে না পারিয়া হাসিয়া ফেলিল। অপু মুগ্ধ নেত্রে বধূর দিকে চাহিয়াছিল। কিশোরীর তনুদেহটি বেড়িয়া স্ফুটনোন্মুখ যৌবন কি অপূর্ব সুসময় আত্মপ্রকাশ করিতেছে। সুন্দর নিটল গৌরবাহু দুটি, চুলের খোঁপার ভঙ্গিটি কি অপরূপ। গভীর রাত্রে শোবার ঘরে এ পর্যন্ত দেখাশোনা। দিনের আলোয় স্নানের পরে এই অবস্থায় তাহার স্বাভাবিক গতিবিধি লক্ষ্য করিবার সুযোগ কখনো ঘটে নাই। আজ দেখিয়া মনে হইল অপর্ণা সত্যই সুন্দরী বটে। কাঁচা কাঠ কিছুতেই ধরে না। প্রথমে বধূ, তারপরে সে নিজে ফুঁদিয়া চোখ লাল করিয়া ফেলিল। প্রৌঢ়া বাড়িওয়ালি ইহাদের জন্য নিজের ঘরে বাটনা বাটিতে গিয়াছিল। ফিরে আসিয়া দুজনের দুর্দশা দেখিয়া বলিল, ওগো মেয়ে, সরো বাচ্চা, জামাইকে যেতে বলো। তোমাদের কি ও কাজ মা? সরো, আমি দি ধরিয়ে। বধূ তাগিদ দিয়া অপুকে স্নানে পাঠাইল। নদী হইতে ফিরিয়া সে দেখিল ইহার মধ্যে কখন বধূ বাড়িওয়ালিকে দিয়া বাজার হইতে রসগোল্লা ও ছানা আনাইয়াছে। রেকাবিতে পেঁপে কাটা, খাবার ও গ্লাসে নেবুর রস মেশানো চিনির শরবত। অপু হাসিয়া বলিল, ভারী গিন্নিপনা যে। আচ্ছা, তরকারিতে নুন দেওয়ার সময় গিন্নিপনার দৌড়টা একবার দেখা যাবে। অপর্ণা বলিল, আচ্ছা গো, দেখো। পরে ছেলে মানুষের মতো ঘাড় দুলাইয়া বলিল, ঠিক হলে কিন্তু আমায় কি দেবে? অপু কৌতুকের সুরে বলিল, ঠিক হলে যা দেব তা এক্ষুনি পেতে চাও? চাও,
আচ্ছা দুষ্টু। একবার সে রন্ধনরত বধূর পেছনে আসিয়া চুপি চুপি দাঁড়াইল। দৃশ্যটা এত নতুন, এত অভিনব ঠেকিতেছিল তাহার কাছে। এই সুঠাম সুন্দরী পরের মেয়েটি তাহার নিতান্ত আপনার জন, একমাত্র পৃথিবীতে আপনার জন। পরে সে সন্তর্পণে নিচু হইয়া পিঠের উপর এলানো চুলের গিঁটটা ধরিয়া অতর্কিতে একটা টান দিতেই বধূ পেছন দিকে চাহিয়া কৃত্রিম কোপের সুরে বলিল, উহ, আমার লাগে না বুঝি? ভারী দুষ্টু তো। রান্না থাকবে পড়ে বলে দিচ্ছি, যদি আবার চুল ধরে টানবে। অপু ভাবে মা ঠিক এই ধরনের কথাই বলিত, এই ধরনেরই স্নেহ প্রীতি ঝরা চোখ। সে দেখিয়াছে কি দিদি, কি রানুদি, কি লীলা, কি অপর্ণা, সকলেরই মধ্যে মা যেন অল্প বিস্তর মিশাইয়া আছে। ঠিক সময়ে ঠিক অবস্থায় ইহারা একই ধরনের কথা বলে, চোখে মুখে একই ধরনের স্নেহ ফুটিয়া ওঠে। একটি ভদ্রলোক অনেকক্ষণ হইতে প্ল্যাটফর্মে পায়চারি করিতেছিলেন। ট্রেনে উঠিবার কিছু পূর্বে অপু তাহাকে চিনিতে পারিল। দেওয়ানপুরের মাস্টার সেই সত্যেনবাবু। অপু 3rd ক্লাসে পড়িবার সময়ই ইনি আইন পাশ করিয়া স্কুলের চাকরি ছাড়িয়া চলিয়া গিয়াছিলেন। আর কখনো দেখা হয় নাই। পুরাতন ছাত্রকে দেখিয়া খুশি হইলেন, অনেক জিজ্ঞাসাবাদ করিলেন, অন্যান্য ছাত্রদের মধ্যে কে কি করিতেছে শুনিবার আগ্রহ দেখাইলেন। তিনি আজকাল পাটনা হাইকোর্টে ওকালতি করিতেছেন। চালচলন দেখিয়া অপুর মনে হইল বেশ 2 পয়সা উপার্জন করেন। তবুও বলিলেন, পুরনো দিনই ছিল ভালো। দেওয়ানপুরের কথা মনে হইলে কষ্ট হয়। ট্রেন আসিলে তিনি 2nd ক্লাসে উঠিলেন। অপর্ণাকে সব ভালো করিয়া দেখাইবার জন্যে শিয়ালদহ স্টেশনে নামিয়া অপু একখানা ফিটন গাড়ি ভাড়া করিয়া খানিকক্ষণ ঘুরিল। অপু একটা জিনিস লক্ষ্য করিল, অপর্ণা কখনো কিছু দেখে নাই বটে, কিন্তু কোনো বিষয়ে কোনো অশোভন ব্যগ্রতা দেখায় না। ধীর স্থির সংযত বুদ্ধিমতী। এই বয়সেই চরিত্রগত একটা কেমন সহজ গাম্ভীর্য, যাহার পরিণতি সে দেখিয়াছে ইহারি মায়ের মধ্যে। উছলিয়া পড়া মাতৃত্বের সঙ্গে চরিত্রের সে কি দৃঢ় অটলতা। মনসপোতা পৌঁছিতে সন্ধ্যা হইয়া গেল। অপু বাড়িঘরের বিশেষ কিছু ঠিক করে নাই, কাহাকেও সংবাদ দেয় নাই, কিছু না, অথচ হঠাৎ স্ত্রীকে আনিয়া হাজির করিয়াছে। বিবাহের পর মাত্র একবার এখানে 2 দিনের জন্য আসিয়াছিল। বাড়িঘর অপরিষ্কার, রাত্রিবাসের অনুপযুক্ত। উঠানে ঢুকিয়া পেয়ারা গাছটার তলায় সন্ধ্যার অন্ধকারে বধূ দাঁড়াইয়া রহিল। অপু গরুর গাড়ি হইতে তোরঙ্গ ও কাঠের হাত বাক্সটা নামাইতে গেল। উঠানে পাশের জঙ্গলে নানা পতঙ্গ কুস্বর করিয়া ডাকিতেছে, ঝোপে ঝাপে জোনাকির ঝাঁপ জ্বলিতেছে। কেহ কোথাও নাই। কেহ তরুণ দম্পতিকে সাদরে বরণ ও অভ্যর্থনা করিয়া ঘরে তুলিয়া লইতে ছুটিয়া আসিল না। তাহারাই দুজনে টানাটানি করিয়া নিজেদের পেটটা তোরঙ্গ মাত্র দেশলাইয়ের কাঠির আলোর সাহায্যে ঘরের দাওয়ায় তুলিতে লাগিল। সে আজ কাহাকেও ইচ্ছা করিয়াই খবর দেয় নাই। ভাবিয়াছিল, মা যখন বরণ করে নিতে পারলেন না আমার বউকে, অত সাধ ছিল মার, তখন আর কাউকে বরণ করতে হবে না, ও অধিকার আর কাউকে বুঝিয়ে দেব। অপর্ণা জানিত তাহার স্বামী দরিদ্র, কিন্তু এইরকম দরিদ্র তাহা সে ভাবে নাই। তাহাদের পাড়ার নাপিত বাড়ির মতো নিচু ছোট চালাঘর, দাওয়ার একধারে গরু বাছুর উঠিয়া ভাঙিয়া দিয়াছে, ছাঁচতলায় কাঁইবিচি ফুটিয়া বর্ষার জলে চারা বাহির হইয়াছে, এক স্থানে খড় উড়িয়া চালের বাখারি ঝুলিয়া পড়িয়াছে। বাড়ির চারিধারে কি পোকা একঘেয়ে ডাকিতেছে। এইরকম ঘরে তাহাকে দিন কাটাইতে হইবে। অপর্ণার মন দমিয়া গেল। কি করিয়া থাকিবে সেখানে? মায়ের কথা মনে হইল, খুড়িমাদের কথা মনে হইল, ছোট ভাই বিনুর কথা মনে হইল। কান্না ঠেলিয়া বাহিরে আসিতে চাহিতেছিল। সে মরিয়া যাইবে এখানে থাকিলে। অপু খুঁজিয়া পাতিয়া একটা লণ্ঠন জ্বালিল। ঘরের মাটির মেঝেতে পোকায় খুঁড়িয়া মাটি জড়ো করিয়াছে। তক্তপোষের একটা পাশ ঝাড়িয়া তাহার উপর অপর্ণাকে বসাইল। সবে অপর্ণাকে অন্ধকার ঘরে বসাইয়া লণ্ঠনটা হাতে বাহিরে হাত বাক্স টানিতে গেল।
অপর্ণার গা ছমছম করিয়া উঠিল অন্ধকারে। পরক্ষণেই অপু নিজের ভুল বুঝিয়া আলো হাতে ঘরে ঢুকিয়া বলিল, দেখো কাণ্ড, তোমাকে একা অন্ধকারে বসিয়ে রেখে থাক লণ্ঠনটা এখানে। অপর্ণার কান্না আসিতেছিল। আধ ঘণ্টা পরে ঝাড়িয়া ঝুড়িয়া ঘরটা একরকম রাত্রি কাটানোর মতো হইল। কি খাওয়া যায় রাত্রে? রান্নাঘর ব্যবহারের উপযোগী নাই তো বটেই, তাছাড়া চাল ডাল কাঠ কিছুই নাই। অপর্ণা তরঙ্গ খুলিয়া একটা পুঁটুলি বার করিয়া বলিল, ভুলে গিয়েছিলাম তখন, মা নাড়ু দিয়েছিলেন এতে বেঁধে, অনেক আছে, এই খাও। অপু অপ্রতিভ হইয়া পড়িয়াছিল। সংসার কখনো করে নাই, এই নতুন নিতান্ত আনাড়ি। অপর্ণাকে এই অবস্থায় এখানে আনা ভালো হয় নাই, সে এতক্ষণে বুঝিয়াছে। অপ্রতিভের সুরে বলিল, রানাঘাট থেকে কিছু খাবার নিলেই হতো, তোমাকে একলা বসিয়ে রেখে যাই কি করে? নইলে ক্ষেত্র কাপালির বাড়ি থেকে চিঁড়ে দুধ যাব? অপর্ণা ঘাড়ে নাড়িয়া বারণ করিল। তেলিদের বাড়িতে কেউ ছিল না। ৩-৪ মাস হইল তাহারা কলিকাতায় আছে, বাড়ি তালা বন্ধ। নতুবা কাল রাত্রে ইহাদের কথাবার্তা শুনিয়া সে বাড়ির লোক আসিত। সকালে সংবাদ পাইয়া ও পাড়া হইতে নিরুপমা ছুটিয়া আসিল। অপু কৌতুকের সুরে বলিল, এসো এসো নিরুদিদি, এখন মা নেই, তোমরা কোথায় বরণ করে ঘরে তুলবে, দুধে আলতার পাথরে দাঁড় করাবে, তা না, তুমি সকালে পান চিবুতে চিবুতে এলে, বেশ যা হোক। নিরুপমা অনুযোগ করিয়া বলিল, তুমি ভাই সেই 14 বছরে যেমন পাগলটি ছিলে এখনো ঠিক সেই আছো। বউ নিয়ে আসছো, তা একটা খবর না, কিছু না, কি করে জানবো তুমি এই অবস্থায় একজন ভদ্রলোকের মেয়েকে এই ভাঙা ঘরে হুপ করে এনে তুলবে? ছি ছি, দেখো তো কাণ্ডখানা। রাত্রে যে রইলে কি করে এখানে, সে কেবল তুমিই পারো। নিরুপমা গিনি দিয়া বউয়ের মুখ দেখিল। অপু বলিল, তোমাদের ভরসাতেই কিন্তু ওকে রেখে যাব নিরুদি, আমাকে সোমবার চাকরিতে যেতেই হবে। নিরুপমা বউ দেখিয়া খুব খুশি, বলিল, আমি আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেব বউকে, এখানে থাকতে দেব না। অপু বলিল, তা হবে না, আমার মায়ের ভিটেতে সন্ধে দেবে কে তাহলে? রাত্রে তোমাদের ওখানে শোবার জন্য নিয়ে যেও। নিরুপমা তাতেই রাজি। 14 বছরের ছেলে যখন প্রথম চেলি পরিয়া তাহাদের বাড়ি পূজা করিতে গিয়েছিল, তখন হইতে সে অপুকে সত্য সত্য স্নেহ করে, তাহার দিকে টানে। অপু ঘরবাড়ি ছাড়িয়া চলিয়া যাওয়ায় সে মনে মনে খুব দুঃখিত হইয়াছিল। মেয়েরা গতিক বোঝে না, বাহিরকে বিশ্বাস করে না। মানুষের উদ্দাম ছুটিবার বহির্মুখী আকাঙ্ক্ষাকে শান্ত সংযত করিয়া তাহাকে গৃহস্থালী পাতাইয়া বাসা বাঁধাইবার প্রবৃত্তি নারী মনের সহজাত ধর্ম। তাহাদের সকল মাধুর্য স্নেহ প্রেমের প্রয়োগ নৈপুণ্য এখানে। সে শক্তিও এত বিশাল যে খুব কম পুরুষই তাহার বিরুদ্ধে দাঁড়াইয়া জয়ী হইবার আশা করিতে পারে। অপু বাড়ি ফিরিয়া নীড় বাঁধাতে নিরুপমা স্বস্তির নিঃশ্বাস ফেলিল। কলিকাতায় ফিরিয়া অপুর আর কিছু ভালো লাগে না, কেবল শনিবারের অপেক্ষায় দিন গুনিতে থাকে। বন্ধুবান্ধবদের মধ্যে যাহারা নববিবাহিত, তাহাদের সঙ্গে কেবল বিবাহিত জীবনের গল্প করিতে ও শুনিতে ভালো লাগে। কোন রকমে 1 সপ্তাহ কাটাইয়া শনিবার দিন সে বাড়ি গেল। অপর্ণার গৃহিণীপনায় সে মনে মনে আশ্চর্য না হইয়া পারিল না। এই 7-8 দিনের মধ্যে অপর্ণা বাড়ির চেহারা একেবারে বদলাইয়া দিয়াছে। তেলিবাড়ির বুড়ি ঝিকে দিয়া নিজের তত্ত্বাবধানে ঘরের দেওয়াল লেপিয়া ঠিক করাইয়াছে, দাওয়ার মাটি ধরাইয়া দিয়াছে, রাঙা এলামাটি আনিয়া চারিধারে রং করাইয়াছে, নিজের হাতে এখানে তাক ওখানে কুলুঙ্গি গাঁথিয়াছে, তক্তপোষের তলাকার রাশিকৃত ইঁদুরের মাটি নিজেই উঠাইয়া বাইরে ফেলিয়া গোবর মাটি লেপিয়া দিয়াছে। সারা বাড়ি যেন ঝকঝক তকতক করছে। অথচ অপর্ণা জীবনে এই প্রথম মাটির ঘরে পা দিল। পূর্ব গৌরব যতই ক্ষুণ্ণ হউক, তবু সে ধনী বংশের মেয়ে, বাপ মায়ের আদরে লালিত। বাড়ি থাকিতে নিজের হাতে তাহাকে কখনো বিশেষ কিছু করিতে হইত না। মাসখানেক ধরিয়া প্রতি শনিবারে বাড়ি যাতায়াত করিবার পর অপু দেখিল তাহার যা আয়, ফি শনিবার বাড়ি যাওয়ার খরচ তাহাতে কুলায় না। সংসারে 10-12 টাকার বেশি
মাসে এই পর্যন্ত সে দিতে পারে নাই। সে বোঝে ইহাতে সংসার চালাইতে অপর্ণাকে দস্তুর মতো বেগ পাইতে হয়। অতএব ঘন ঘন বাড়ি যাওয়া বন্ধ করিল। ডাকপিয়নে খাকির পোশাক যে বুকের মধ্যে হঠাৎ এইরূপ ঢেউ তুলিতে পারে, ব্যগ্র আশার আশ্বাস দিয়াই পর মুহূর্তে নিরাশ ও দুঃখের অতল তলে নিমজ্জিত করিয়া দিতে পারে। 15 টাকা বেতনের আমহার্স্ট স্ট্রিট পোস্ট অফিসের পিয়ন যে একদিন তাহার দুঃখ সুখের বিধাতা হইবে, এ কথা কবে ভাবিয়াছিল। পূর্বে কালে ভদ্রে মায়ের চিঠি আসিত, তাহার জন্য এইরূপ ব্যগ্র প্রতীক্ষার প্রয়োজন ছিল না। মায়ের মৃত্যুর পর বৎসরখানেক তাহাকে একখানি পত্রও কেহ দেয় নাই। কি দিনই গিয়াছে সেই 1 বৎসর। মনে আছে তখন রোজ সকালে চিঠির বাক্স বৃথা আশায় একবার করিয়া খোঁজ করিয়া হাসি মুখে পাশের ঘরের বন্ধুকে উদ্দেশ করিয়া উচ্চস্বরে বলিত, আরে বীরেন বোসের জন্য এ বাসায় তো আর থাকা চলে না দেখছি। রোজ রোজ যত চিঠি আসে তার অর্ধেক বীরেন বোসের নামে। বন্ধু হাসিয়া বলিত, 5 জন থাকলেই চিঠিপত্তর আসে 5 দিক থেকে, তোমার তো নেই কেউ কোনো চুলোয়, দেবে কে চিঠি? বোধহয় কথাটা রূঢ় সত্য বলিয়াই অপুর মনে আঘাত লাগিত। বীরেন বোসের নানা ছাঁদের চিঠিগুলো লোলুপ দৃষ্টিতে চাহিয়া চাহিয়া দেখিত। সাদা খাম, সবুজ খাম, হলুদ খাম, মেয়েলি হাতের লেখা পোস্টকার্ড। একবার হাতে তুলিয়া লোভ দমন করিতে না পারিয়া দেখিয়াছেও, ইতি তোমার দিদি, ইতি তোমার মা, আপনার স্নেহের ছোট বোন সুশি ইত্যাদি। বীরেন বোস মিথ্যা বলে নাই। চারিদিকে আত্মীয় বন্ধু থাকিলেই রোজ পত্র আসে, তাহার চিঠি তো আর আকাশ হইতে পড়িবে না। আজকাল আর সেদিন নাই, পত্র লিখিবার লোক হইয়াছে এতদিনে। জন্মাষ্টমীর ছুটিতে বাড়ি যাওয়ার কথা, কিন্তু দিনগুলা মাসের মতো দীর্ঘ। অবশেষে জন্মাষ্টমীর ছুটি আসিয়া গেল। এডিটরকে বলিয়া বেলা 3টার সময় অফিস হইতে বাহির হইয়া সে স্টেশনে আসিল। পথে নববিবাহিত বন্ধু অনাথবাবু বৈঠকখানা বাজার হইতে আম কিনিয়া ঊর্ধ্বশ্বাসে ট্রাম ধরিতে ছুটিতেছেন। অপুর কথার উত্তরে বলিলেন, সময় নেই, 3:15 ফেল করলে আবার সেই 4:25, 2 ঘন্টা দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছতে। আসি, নমস্কার। দাড়িটা ঠিক কামানো হইয়াছে তো? মুখে রৌদ্রে ধুলায় ও ঘামে যে বিবর্ণ হইয়া যাইবে তাহার কি? কি গাধাবোট গাড়িখানা, এতক্ষণে মোটে নৈহাটি। বাড়ি পৌঁছিতে প্রায় সন্ধ্যা হইতে পারে। খুশির সহিত ভাবিল, চিঠি লিখে তো যাচ্ছি নে, হঠাৎ দেখে অপর্ণা একেবারে অবাক হয়ে যাবে ক্ষণ। বাড়ি যখন পৌঁছিল তখনও সন্ধ্যার কিছু দেরি। বধূ বাড়ি নাই। বোধহয় নিরুপমাদের বাড়ি কি পুকুর ঘাটে গিয়াছে, কেহ কোথাও নাই। অপু ঘরের মধ্যে ঢুকিয়া পুঁটলি নামিয়া রাখিয়া সাবানখানা খুঁজিয়া বাহির করিয়া আগে হাত মুখ ও মাথা ধুইয়া ফেলিয়া তাকের আয়না ও চিরুনির সাহায্যে টেরি কাটিল। পরে নিজের আগমনের সকল চিহ্ন বিলুপ্ত করিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল। 8 ঘণ্টা পরেই সে ফিরিল। বধূ ঘরের মধ্যে প্রদীপের সামনে মাদুর পাতিয়া বসিয়া কি বই পড়িতেছে। অপু পা টিপিয়া টিপিয়া তাহার পেছনে আসিয়া দাঁড়াইল। এটা অপুর পুরনো রোগ। মায়ের সঙ্গে কতবার এরকম করিয়াছে। হঠাৎ কি একটা শব্দে বধূ পেছন ফিরিয়া চাহিয়া ভয়ে ধর্মর করিয়া উঠিবার চেষ্টা করিতেই অপু হো হো করিয়া হাসিয়া উঠিল। বধূ অপ্রতিভের সুরে বলিল, ওমা, তুমি কখন? কই, তোমার তো। অপু হাসিতে হাসিতে বলিল, কেমন জাবদ, আচ্ছা ভীতু তো। বধূ ততক্ষণে সামলাইয়া লইয়া হাসি মুখে বলিল, বারে, ওই রকম করে বুঝি আচমকা ভয় দেখাতে আছে? কটার গাড়িতে এলে তুমি? তাই বুঝি আজ 6-7 দিন চিঠি দেয়া হয়নি? আমি ভাবছি। অপু বলিল, তারপর তুমি কিরকম আছো বলো? মায়ের চিঠিপত্র পেয়েছ? তুমি কিন্তু রোগা হয়ে গিয়েছ, অসুখ বিসুখ হয়েছিল বুঝি? আমার এবারকার চিঠির কাগজটা কেমন, ভালো না? তোমার জন্য এনেছি 25 খানা। তারপর রাত্রে কি খাওয়াবে বলো? কি খাবে বলো? ঘি এনে রেখেছি, আলু পটলের ডালনা করি, আর দুধ আছে। পরদিন সকালে উঠিয়া অপু দেখিয়া অবাক হইল।
বাড়ির পিছনের উঠানে অপর্ণা ছোট ছোট বেড়া দিয়া শাকের ক্ষেত বেগুনের ক্ষেত করিয়াছে। দাওয়ার ধারে ধারে নিজের হাতে গাঁদার চারা বসাইয়াছে। রান্নাঘরের চালায় পুঁইলতা লাউলতা উঠাইয়া দিয়াছে। দেখাইয়া বলিল, আজ পুঁইশাক খাওয়াব আমার গাছের। ওই দোপাটিগুলো দেখো, কত বড় না? নিরুপমা দিদি বীজ দিয়েছেন। আর একটা জিনিস দেখো নি, এসো দেখাবো। অপুর সারা শরীরে একটা আনন্দের শিহরণ বহিল। অপর্ণা যেন তাহার মনের গোপন কথাটি জানিয়া বুঝিয়াই কোথা হইতে একটা ছোট চাঁপা গাছের ডাল আনিয়া মাটিতে পুঁতিয়াছে। দেখাইয়া বলিল, দেখো, হবে না এখানে? হবে না আর? আচ্ছা, এত ফুল থাকতে চাঁপা ফুলের ডাল এনে পুতলে যে? অপর্ণা সলজ্জ মুখে বলিল, জানি নে, যাও। অপু তো লেখে নাই, পত্রে তো এই কথা অপর্ণাকে জানায় নাই যে মিত্তির বাড়ির কম্পাউন্ডের চাঁপা ফুল গাছটা তাহাকে কি কষ্টই না দিয়াছে এই 2 মাস। চাঁপা ফুল যে হঠাৎ তাহার এত প্রিয় হইয়া উঠিয়াছে, এই কথাটি মনে মনে অনুমান করিবার জন্যে এই কর্মব্যস্ত সদা হাসিমুখ মেয়েটির উপর তাহার মন কৃতজ্ঞতায় ভরিয়া উঠিল। অপর্ণা বলিল, এখানে একটু বেড়া দিয়ে ঘিরে দেবে? মাগো, কি ছাগলের উৎপাতই তোমাদের দেশে, চারাগাছ থাকতে দেয় না। রোজ খেয়ে দিয়ে সারা দুপুর কঞ্চি হাতে দাওয়ায় বসে ছাগল তাড়াই আর বই পড়ি। দুপুরে রোজ নিরুদি আসেন, ও বাড়ির মেয়েরাও আসে। ভারী ভালো মেয়ে কিন্তু নিরুদিদি। আজ সারাদিন ছিল বর্ষা, সন্ধ্যার পর একটানা বৃষ্টি নামিয়াছে, হয়তোবা সারা রাত্রি ধরিয়া বর্ষা চলিবে। বাহিরে কৃষ্ণাষ্টমীর অন্ধকার মেঘে ঘনীভূত করিয়া তুলিয়াছে। বধূ বলিল, রান্নাঘরে এসে বসবে, গরম গরম সেঁকে দিই। অপু বলিল, তা হবে না, আজ এসো আমরা দুজনে এক পাতে খাব। অপর্ণা প্রথমটা রাজি হইল না, অবশেষে স্বামীর পীড়াপিড়িতে বাধ্য হইয়া একটা থালায় রুটি সাজাইয়া খাবার ঠাঁই করিল। অপু দেখিয়া বলিল, ও হবে না, তুমি আমার পাশে বসো, ওরকম বসলে চলবে না। আরও একটু, আরও। পরে সে বাঁ হাতে অপর্ণার গলা জড়াইয়া ধরিয়া বলিল, এবার এসো দুজনে খাই। বধূ হাসিয়া বলিল, আচ্ছা, তোমার বদখেয়ালও মাথায় আসে। মা গো মা, দেখতে তো খুব ভালো মানুষটি। লাভের মধ্যে বধূর একরূপ খাওয়াই হইল না সে রাত্রে। অন্য মনস্ক অপু গল্প করিতে করিতে থালার রুটি উঠাইতে উঠাইতে প্রায় শেষ করিয়া ফেলিল। পাছে স্বামীর কম পড়িয়া যায়, এই ভয়ে সে বেচারি খান 3-এর বেশি নিজের জন্য লইতে পারিল না। খাওয়া দাওয়ার পর অপর্ণা বলিল, কই, কি বই এনেছ বললে দেখি। দুজনেই কৌতুকপ্রিয়, সমবয়সী সুস্থমন বালক বালিকার মতো আমোদ করিতে গল্প করিতে সারা রাত জাগিতে অকারণে অর্থহীন বকিতে দুজনেরই সমান আগ্রহ, সমান উৎসাহ। অপু একখানা নতুন আনা বই খুলিয়া বলিল, পড়তো এই পদ্যটা। অপর্ণা প্রদীপের সলতেটা চাঁপার কলির মতো আঙুল দিয়া উস্কাইয়া দিয়া পিল সূচটা আরো নিকটে টানিয়া আনিল। পরে সে লজ্জা করিতেছে দেখিয়া অপু উৎসাহ দিবার জন্যে বলিল, পড়ো না, কই দেখি। অপর্ণা যে এত সুন্দর কবিতা পড়িতে পারে অপুর তাহা জানা ছিল না। সে ঈষৎ লজ্জা জড়িত স্বরে পড়িতেছিল, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। অপু পড়ার প্রশংসা করিতেই অপর্ণা বই মুড়িয়া বন্ধ করিল। স্বামীর দিকে উজ্জ্বল মুখে চাহিয়া কৌতুকের ভঙ্গিতে বলিল, যাগ্গে পড়া, একটা গান করো না। অপু বলিল, একটা টিপ পড়ো না খুকি, ভারী সুন্দর মানাবে তোমার কপালে। অপর্ণা সলজ্জ হাসিয়া বলিল, যাও। সত্যি বলছি অপর্ণা, আছে টিপ? আমার বয়সে বুঝি টিপ পরে? আমার ছোট বোন শান্তির এখন টিপ পরবার বয়স। কিন্তু শেষে তাহাকে টিপ পরিতেই হইল। সত্যই ভারী সুন্দর দেখাইতেছিল। প্রতিমার চোখের মতো টানা আয়ত সুন্দর চোখ দুটির ওপর দীর্ঘ ঘন কালো জোড়া ভুরুর মাঝখানটিতে টিপ মানাইয়াছে কি সুন্দর। অপুর মনে হইল, এই মুখের জন্যেই জগতের টিপ সৃষ্টি হইয়াছে। প্রদীপের স্নিগ্ধ আলোয় এই টিপ পরা মুখখানি বারবার সতৃষ্ণ চোখে চাহিয়া দেখিবার জন্যেই। অপর্ণা বলে,
ছাই দেখাচ্ছে। এই বয়সে কি টিপ মানায়? কি করি, পরের ছেলে, বললে তো আর কথা শুনবে না তুমি। না গো পরের মেয়ে, শোনো, একটু সরে এসো তো। ভারী দুষ্টু, এত জ্বালাতনও তুমি করতে পারো। অপু বলিল, আচ্ছা, আমায় দেখতে কেমন দেখায় বলো না? সত্যি, কেমন মুখ আমার? ভালো না প্যাঁচার মতো? অপর্ণার মুখ কৌতুকে উজ্জ্বল দেখাইল। নাক সিটকাইয়া বলিল, বিশ্রী, প্যাঁচার মতো। অপু কৃত্রিম অভিমানের সুরে বলিল, আর তোমার মুখ তো ভালো, তাহলেই হয়ে গেল। যাই, শুই গে, রাত কম হয়নি, কাল ভোরে আবার। বধূ খিলখিল করিয়া হাসিয়া উঠিল। এই রাত্রিটা গভীর দাগ দিয়া গিয়াছিল অপুর মনে। মাটির ঘরের আনাচে কানাচে, গাছপালায়, বাঁশবনে রিমঝিম নিশীথের একটানা বর্ষার ধারা। চারিধারী নিস্তব্ধ। পূর্ব দিকের জানলা দিয়া বর্ষা সজল বাদল রাতের দমকা হাওয়া মাঝে মাঝে আসে। মাটির প্রদীপের আলোতে খড়ের মেঝেতে মাদুর বিছাইয়া সে ও অপর্ণা। অপু বলিল, দেখো, আজ রাত্রে মায়ের কথা মনে হয়। মা যদি আজ থাকত। অপর্ণা শান্ত সুরে বলিল, মা সবই জানেন, যেখানে গিয়েছেন সেখান থেকে সবই দেখছেন। পরে সে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া চোখ তুলিয়া স্বামীর দিকে মুখ চাহিয়া বলিল, দেখো, আমি মাকে দেখেছি। অপু বিস্ময়ের দৃষ্টিতে স্ত্রীর দিকে চাহিল। অপর্ণার মুখে শান্ত স্থির বিশ্বাস ও সরল পবিত্রতা ছাড়া আর কিছু নাই। অপর্ণা বলিল, শোনো, একদিন কি মাসটায় তোমার সেদিন চিঠি এলো দুপুরবেলা। বিকেলে আঁচল পেতে পানচালায় পিঁড়েতে শুয়ে ঘুমিয়ে পড়েছি। সেদিন সকালে উঠোনের ওই লাউ গাছটাকে পুঁতেছি, কঞ্চি কেটে তাকে উঠিয়েছি, খেতে অনেক বেলা হয়ে গেছে বুঝলে। স্বপ্নে দেখছি একজন কে দেখতে বেশ সুন্দর, লাল পেড়ে শাড়ি পরা, কপালে সিঁদুর, তোমার মুখের মতো আদল, আমায় আদর করে মাথার চুলে হাত বুলিয়ে বলছেন, ও আবাগির মেয়ে, অবেলায় শুয়ো না, উঠো, অসুখ বিসুখ হবে আবার। তারপর তিনি তার হাতের সিঁদুরের কোটো থেকে আমার কপালে সিঁদুর পরিয়ে দিতেই আমি চমকে জেগে উঠলাম। এমন স্পষ্ট আর সত্যি বলে মনে হলো যে তাড়াতাড়ি কপালে হাত দিয়ে দেখতে গেলাম সিঁদুর লেগে আছে কিনা। দেখি কিছুই না। বুক ধড়াস করে উঠল। চারদিকে অবাক হয়ে চেয়ে দেখি সন্ধে হয়ে গিয়েছে, বাড়িতে কেউ নেই। খানিকক্ষণ না পারি কিছু করতে, হাত পা যেন অবশ। তারপরই মনে হলো এ মা, আর কেউ নয়, ঠিক মা। মা এসেছিলেন এ অত্তির সিঁদুর পরিয়ে দিতে। কাউকে বলিনি, আজ বললাম তোমায়। বাহিরে বর্ষাধারার অবিশ্রান্ত রিমঝিম শব্দ। একটা কি পতঙ্গ বৃষ্টির শব্দের সঙ্গে তান রাখিয়া একটানা ডাকিয়া চলিয়াছে। মাঝে মাঝে পূবে হাওয়ার দমকা, অপর্ণার মাথার চুলের গন্ধ। জীবনের এইসব মুহূর্ত বড় অদ্ভুত। অনভিজ্ঞ হইলেও অপু তাহা বুঝিল। হঠাৎ ক্ষণিক বিদ্যুৎ চমকে যেন অন্ধকার পথের অনেকখানি নজরে পড়ে। এমন সব চিন্তা মনে আসে, সাধারণ অবস্থায় সুস্থ মনে সারা জীবনেও সেসব চিন্তা মনে আসিত না। কেমন একটা রহস্য, আত্মার অদৃষ্ট লিপি, একটা বিরাট অসীমতা। কিন্তু পরক্ষণেই চোখ জলে ভরিয়া আসিল। সে কোনো কথা বলিল না, কোনো মন্তব্য প্রকাশ করিল না, কেহই কোনো কথা বলিল না। খানিকটা পরে সে বলিল, আর একটা কবিতা পড়ো, শুনি বরং। অপর্ণা বলিল, তুমি একটা গান করো। অপু রবি ঠাকুরের গান গাহিল, একটা, দুইটা, তিনটা। তারপর আবার কথা, আবার গল্প। অপর্ণা হাসিয়া বলিল, আর রাত নেই কিন্তু, ফর্সা হয়ে এলো। ঘুম পাচ্ছে? না। তুমি একটা কাজ করো না, কাল আর যেও না। অফিস কামাই করব? থাকি কখনো চলে? ভোর হইয়া গেল। অপর্ণা উঠিতে যাইতেছিল। অপু কোন সময় ইতিমধ্যে তাহার আঁচলের সঙ্গে নিজের কাপড়ের গিঁট বাঁধিয়া রাখিয়াছে। উঠিতে গিয়া টান পড়িল।
অপর্ণা হাসিয়া বলিল, ওমা, তুমি কি? আচ্ছা দুষ্টু তো, এক্ষুনি হারানের মা কাজ করতে আসবে। বুড়ি কি ভাববে বলো দেখি? ভাববে এত বেলা অবধি ঘরের মধ্যে। মা গো মা, ছাড়ো, লজ্জা করে, ছি। অপু ততক্ষণে অন্যদিকে মুখ ফিরাইয়া শুইয়া পড়িয়াছে। ছাড়ো, ছাড়ো লক্ষ্মী, ছি, এক্ষুনি এলো বলে বুড়ি, পায়ে পড়ি তোমায়, ছাড়ো। অপু নির্বিকার। এমন সময় বাহিরে হারানের মায়ের গলা শোনা গেল। অপর্ণা ব্যস্তভাবে মিনতির সুরে বলিল, ওই এসেছি বুড়ি, ছাড়ো, ছি, লক্ষ্মীটা ওরকম দুষ্টুমি করে না, লক্ষ্মী। হারানের মা কপাটের গায়ে ধাক্কা দিয়া বলিল, ও বৌমা, ভোর হয়ে গিয়েছে, ওঠো ওঠো, ঘড়াঘটিগুলো বার করে দেবে না? অপু হাসিয়া উঠিয়া আঁচলের গিঁট খুলিয়া দিল। অফিস কামাই করিয়া সেদিনটাও অপু বাড়িতেই রহিয়া গেল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ ১২ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।